আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সাবেক এমপি তানভীর ইমামের গুলশানের বাসায় একদল জনতার তল্লাশি। আইন শৃঙ্খলা বাহিনী পূর্ণ উদ্যমে কাজ করলে মব জাস্টিস হবে না বলেন উপদেষ্টা রিজওয়ানা। গণহত্যাকারী শেখ হাসিনার বিচারের পরেই সংসদ নির্বাচন চায় জাতীয় নাগরিক পার্টি। ভোট পেছালে মেনে নেবে না জনগণ, মন্তব্য মির্জা আব্বাসের। ডলার সহায়তা নিয়ে ট্রাম্পের বক্তব্যে দুদেশের সম্পর্কে প্রভাব পড়েনি। ভারতের সাথে চলমান ভিসা সংকট দিল্লির তৈরি, দাবি পররাষ্ট্র উপদেষ্টার। এবং ১৩৩ কোটি টাকা পাচারের মামলায় সাদেক আগ্রহর মালিক ইমরান কারাগারে, আরো কয়েকজন রাঘব বল জড়িত বলছে সিআইডি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সিরাজগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের গুলশানের বাসায় তল্লাশি চালিয়েছে একদল জনতা। মঙ্গলবার মধ্যরাতে গুলশান ২ নম্বরের ৮১ নম্বর সড়কের বাসায় এ তল্লাশি চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে নিরাপত্তা কর্মীর বাধা উপেক্ষা করে লোকজন বাড়িতে প্রবেশ করেন। এরপর প্রায় আধা ঘন্টা ধরে বাড়ি তল্লাশি করেন তারা। এর কিছুক্ষণ পরে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তানভীর ইমাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলে। এখানে হচ্ছে আপনার আমরা যেহেতু ইনফরমেশন নিয়েই একদম হচ্ছে এই বাসায়, এই বাসায় এবং সেনাবাহিনী এবং পুলিশ তারাও তদন্ত করছে এই বাসায়। আমরা হচ্ছে আমাদের তথ্য আমরা জানাইছি প্রশাসনকে, জানানোর পরে আমরা মিডিয়ার ভাইদের সহযোগিতায় আমরা এখানে অবস্থান করছি। দুই চারটা বিবি থাকে, এগুলো নিয়ে প্যারা নিয়ে মানে ওটা না পাওয়ার পরে এইরকম হওয়ার কারণ এটা আমরা যে তল্লাশি করে দেখতেছি অবৈধ কিছু আছে কিনা, এটাই। আর কোনো কিছু আপনাদের কি তল্লাশি করার পারমিশন আছে কিনা? না, আমরাই দেখতেছি নিজেরা, এটাই। আইন শৃঙ্খলা বাহিনী এখন আছে, র্যাব আছে, সেনাবাহিনী আছে, পুলিশ আছে, আপনারা কেন? আমাদের লোকেরা আজকে যে সেনাবাহিনীর কাছে বলে গেছে, তারা বলে কোনো পদক্ষেপ নেয় না। কোন সহিংসতায় সমর্থন করে না অন্তর্বর্তী সরকার, এমনটা জানিয়ে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্ণ উদ্যমে কাজ করলে মব জাস্টিসের ঘটনা কমবে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো অগ্রগতি নেই। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শিক্ষা উপদেষ্টা হতে যাচ্ছেন অধ্যাপক ডক্টর সি.আর. আবরার। বুধবার বঙ্গভবনে শপথ নেবেন তিনি। আরো জানাচ্ছেন একরামুল হক সাইম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপদেষ্টারা ছাড়াও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সভায় নেয়া বিভিন্ন সিদ্ধান্ত তুলে ধরেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সরকার চাঁদাবাজি রোধে এ সময় রাজধানীর মোহাম্মদপুরের প্রকাশ্যে ধূমপান করা 2 তরুণীকে লাঞ্ছনার ঘটনার বিষয়ে কথা বলেন উপদেষ্টা। আজকে আমরা জেনেছি যে আসলে উভয় পক্ষই পুলিশের সামনে একটি আপোষনামা স্বাক্ষর করেছে, এবং যেহেতু দুই পক্ষই আপোষনামায় স্বাক্ষর করেছে, কাজী সেক্ষেত্রে ওইটাকেই আমাদের চূড়ান্ত বলে বিবেচনা করতে হচ্ছে। মব জাস্টিস বা মোরাল পুলিশিং এর কোনো সুযোগ এখানে নেই, এদেশে নেই। সরকার এটার বিরুদ্ধে সবসময়ই একটা শক্ত অবস্থানে আছে। যেহেতু এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতিটা সম্পূর্ণভাবে যেভাবে আগে ছিল ওভাবে করে আমরা ফেরত আনতে পারিনি, এখনো ফেরত আসেনি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো জায়গায় এরকম মব জাস্টিস এবং মোরাল পুলিশিং এর ঘটনা ঘটছে। সরকারের অবস্থান একেবারে স্পষ্ট, এরকম মব জাস্টিস কিংবা মোরাল পুলিশিং এর কোনো সুযোগ নেই। এই ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি প্রসঙ্গেও সরকারের অবস্থান জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় থাকছেন।
জুলাই ঘোষণাপত্রের কোনো অগ্রগতি রয়েছে কিনা এমন প্রশ্নেরও জবাব দেন রিজওয়ানা হাসান। শেষ যেটুকুন আপনারা অগ্রগতি জেনেছিলেন তারপরে আর কোনো অগ্রগতি হয়নি। আমার জানা মতে কিছু কিছু রাজনৈতিক দল তাদের মতামত পাঠিয়েছে, কিন্তু সকল রাজনৈতিক দল এখনো তাদের মতামত চূড়ান্ত করে পাঠাতে পারেনি। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হবে না, নাগরিক পার্টির নেতাদের এমন বক্তব্যেরও প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। রাজনৈতিক দলগুলোর বক্তব্য তার নিজের বক্তব্য, এখানে আমাদের হ্যাঁ বা না বলার তো কিছু নেই, বা এটা আমাদের কন্ট্রোল করারও কোনো সুযোগ নেই, কোনো ইচ্ছাও নেই। সংস্কার আগে না নির্বাচন আগে এ সমস্ত প্রশ্ন না। আমরা বলেছি আমাদের প্রাধিকারের মধ্যে সংস্কার, নির্বাচন, বিচার এই তিনটাই আছে। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনটা হবে। এখন ডিসেম্বর থেকে জুন যখন উনি বলেন, উনি তো ডিসেম্বর বাদ দেন না, ডিসেম্বর নিয়েই বলেন। কাজেই উনার মুখ থেকে নির্বাচনের চূড়ান্ত তারিখটা শোনার জন্য আপনারা অপেক্ষা করবেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নতুন উপদেষ্টা হিসেবে বুধবার সকাল 11টায় শপথ নিতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ডক্টর সিআর আবরার। তিনি দায়িত্ব পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় কাজ করছেন তারা। পরে রায়ের বাজারে জুলাই অভ্যুত্থানের শহীদদের গণকবর জিয়ারত করেন নবগঠিত দলটির নেতারা। এ সময় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। আত্মপ্রকাশের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিক সূচনা করল বহুল আলোচিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন দলের বাকি সদস্যদের নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। এ সময় সাংবাদিকদের কাছে নিজেদের লক্ষ্য তুলে ধরেন দলের নেতারা। ডান বামের বাইনারির বিভাজনের মধ্যে না গিয়ে সত্যিকার অর্থে একটি মধ্যমপন্থী রাজনীতি বাংলাদেশে আমরা সূচনা করতে পারি, তেমন অঙ্গীকার আমাদের রয়েছে। আমাদের যে গণপরিষদ ইলেকশন রয়েছে সেখানে আমরা নতুন করে চিন্তা ভাবনা করছি। আমাদের একটা নতুন সংবিধান প্রয়োজন, একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি। পরে রায়ের বাজার কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের গণকবর জিয়ারত করে এনসিপির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্যরাও। বছর যত মানুষ, যত মজলুম এই হাসিনার জুলুমের শিকার হয়েছে, সকল মজলুমকে তুমি এই হাসিনার বিচার দেখে যাওয়ার তৌফিক দান করো মাওলা। অন্তর্বর্তী সরকারকে দ্রুত শেখ হাসিনা তথা আওয়ামী লীগের বিচার কার্যক্রম দৃশ্যমান করার দাবি জানান এই সরকারেরই সাবেক উপদেষ্টা ও দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আমাদের যে ফ্যাসিজম সংগঠিত হয়েছিল, স্বৈরতন্ত্র সংগঠিত হয়েছিল, সেটা যাতে পুনরায় আর কখনো না হইতে পারে এই বাংলাদেশে, শুধু বাংলাদেশে না পুরো পৃথিবীতেই কোন স্বৈরাচারী, কোন জালেম যাতে এই ধরনের কার্যক্রম করার আগে, গণহত্যা করার আগে একবার ভেবে নেয়, এরকম কঠোরতম বিচার হওয়া উচিত। এই বিচার নিদর্শন হিসেবে থাকা উচিত পুরো পৃথিবীর ইতিহাসে। আমরা সরকারের কাছে সেটাই দাবি জানাই। শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের আগে কোনো নির্বাচন নয় বলে হুঁশিয়ারি দেন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। যদি আহতদের এবং শহীদদের পরিবারের বিচার নিশ্চিত না করা হয়, দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা না হয়, এই কান্না ক্রোধে পরিণত হবে। এবং এই সরকার আমরা দেখতে পাচ্ছি যে বিচার এটা হচ্ছে খুবই, আমরা কোনো দৃশ্যমান বিচার প্রক্রিয়া এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না, যেটা আমাদেরকে আশাহত করছে। যে সময়টুকু এই সরকারের আছে, নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুলক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। মুক্তিযুদ্ধ, জুলাই আন্দোলন সহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণায় আগামীতে কাজ করার অঙ্গীকারের কথা জানান তারা। বলেন, দলের নিবন্ধন ও গঠনতন্ত্র প্রণয়নের কাজ এগিয়ে চলছে পুরোদমে। সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর জুলাই অভ্যুত্থানের শহীদদেরও শ্রদ্ধা জানায় নবগঠিত জাতীয় নাগরিক পার্টি। এ থেকে তাদের বার্তাটা স্পষ্ট, ৭১-এর সাথে নেই ২৪-এর কোনো সংঘর্ষ। তারা বলছেন ৭১-কে লালন করেই ২৪-কে ধারণ করবে নতুন এই দল।
রায়ের বাজার কবরস্থান থেকে মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। গণহত্যাকারী শেখ হাসিনার বিচারের কথা বলে জাতীয় নির্বাচন পেছালে দেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। ছাত্রদের নতুন দলকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, ফ্যাসিবাদ তাড়াতে গিয়ে নিজেরাই যেন ফ্যাসিস্ট না হয়ে ওঠে। নির্বাচন নিয়ে দেশ বিদেশের অনেক ষড়যন্ত্র আছে দাবি করে তিনি বলেন, ভোট নিয়ে অনিশ্চয়তা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। আওয়ামী লীগের এবং আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিচার বিএনপি চায়, আমি চাই, সবাই চায়। তো বিচার করতে কেউ নিষেধ করে নাই, বিচার হতেই হবে। বাংলাদেশের মাটিতে যে গণহত্যা হয়েছে, এই গণহত্যার বিচার হতেই হবে। তো বিচারটা হোক না, কিন্তু কথাটা হলো নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য কোনো অজুহাত তৈরি করা যাবে না। আমার মনে হচ্ছে কিছু কিছু লোক নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচন না করার জন্য একটা অজুহাত তৈরি করার পায়তারা করতেছেন, সৃষ্টি করতেছেন। এটার মধ্যে দেশি বিদেশি চক্রান্ত কাজ করতেছে। এনআইডি সেবা অবশ্যই নির্বাচন কমিশনের অধীনে থাকা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় সিইসি বলেন, ভোটার তালিকা হালনাগাদের কাজ চলমান আছে। জাতীয় নির্বাচন সামনে রেখে ইসি সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। যদি আলাদা কোনো কর্তৃপক্ষ হয়ে আমাদের অধীনে থাকে তার তো কোনো অসুবিধা তো নাই। নির্বাচন কমিশনের সাথে আলোচনা না করে কোনো এ ধরনের একটা মেজর সিদ্ধান্ত নেবে না বলে আমার বিশ্বাস। ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম চলছে, সামনে একটা জাতীয় নির্বাচন আছে। বাস্তব বিষয়াদি সব বিবেচনা করে সরকার একটা সিদ্ধান্ত নেবে। এটা বাংলাদেশে কাজ করা দুটি প্রতিষ্ঠানকে ডলার সহায়তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য উস্কানিমূলক নয় এবং দুদেশের সম্পর্কে কোনো অবনতি হয়নি, এমন দাবি করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, ভারতের সাথে চলমান ভিসা সংকট তাদেরই তৈরি। দিল্লির সাথে সুসম্পর্ক রাখতে চাই ঢাকা, আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। সমসাময়িক নানা বিষয়ে নিজ দপ্তরে এই ব্রিফিং করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় তিনি বলেন, আগে ভারতের সাথে তিস্তা চুক্তি একটি আমব্রেলা এমওইউ ছিল, এটি নবায়ন হয়েছে, নতুন করে কোনো প্রকল্প নেওয়া হয়নি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। রিনিউয়ালের সময় দুই পক্ষেরই কিছু অতিরিক্ত সংযোজনের ব্যাপার ছিল, এই কারণে একটু দেরি হয়েছে। এগুলো যেহেতু দুই পক্ষেরই কিছু অতিরিক্ত বক্তব্য আছে, সেটা পরস্পরের কাছে আদান প্রদান করে ঠিকঠাক করে তারপরে সই হবে, সেটা সই হয়েছে, এমওইউ হিসেবে সই হয়েছে। এখন এটার এই যে একটা আমব্রেলা এমওইউ, এর অধীনে কোনো প্রজেক্ট অবশ্যই নেওয়া যেতে পারে, এ নিয়ে এখনো ফাইনালাইজ কিছু হয়নি। দিল্লির সাথে ঢাকা ভালো সম্পর্ক রাখতে চায় জানিয়ে উপদেষ্টা বলেন, চলমান ভিসা জটিলতা বাংলাদেশের নয়, ভারতের সৃষ্টি। ভিসা জটিলতা আমরা সৃষ্টি করিনি। ভারত যে কোনো কারণে হোক, তাদের ভিসা তো আপনারা জানেন যে এটা সভরেন রাইট। কোনো দেশ কাউকে যদি ভিসা না দেয় বা কোনো গোষ্ঠীকে ভিসা না দেয়, এটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। এটা তাদের সিদ্ধান্ত। তারা, আমরা আশা করবো যে তাদের সিদ্ধান্ত জানাবেন আমাদেরকে বা তাদের কার্যকলাপ বাড়াবেন, যাতে করে লোকজন যারা ভিসা চায় তারা ভিসা পেতে পারে। প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন, এটা কিন্তু আমাদের একেবারেই আমাদের অবস্থান এটাই। আপনারা জানেন যে আমি নিজেও বিভিন্ন সময় বলেছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই। তার দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে সম্পর্কের কোনো অবনতি হবে না। এটাকে আমি কোনো উস্কানিমূলক বক্তব্য বলে মনে করি না। এটা একটা স্টেটমেন্ট দিয়েছেন, আমরা দেখেছি যে তেমন কোনো ভিত্তি দেখা যাচ্ছে না। উনি তো স্পষ্ট করে এই কথাও বলেননি যে বাংলাদেশের একটা প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়া হয়েছে, এরকম কথা কিন্তু উনি বলেননি। এখন দুই ব্যক্তি বলতে উনি কাদেরকে বুঝেছেন আমরা জানি না, কাজে এটা নিয়ে আমরা এরপরে আর কোনো বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন দেখি। প্রেসিডেন্ট বলেছেন একটা, প্রেসিডেন্ট কোনো ডিটেলস দেন নেই বা কারো অ্যাকিউজেশনও করেন নেই। আমরাও দেখেছি যে আসলে এরকম কোনো কিছু নেই, কাজে এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ হওয়ার আমি কোনো কারণ দেখি। জাতিসংঘ মহাসচিবের সফর সূচি এখনো ঠিক হয়নি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। 133 কোটি টাকা পাচারের ঘটনায় গ্রেফতার সাদিক আগ্রর মালিক ইমরান হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে তাকে রাজধানীর মালিবাগ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ব্রিফিংয়ে সংস্থাটি জানিয়েছে, থাইল্যান্ড, নেপাল ও ভুটান সহ বেশ কয়েকটি দেশে ইমরান হোসেনের টাকা পাচারের প্রাথমিক প্রমাণ মিলেছে। এর সাথে জড়িত আরও বেশ কয়েকজন রাঘব বোয়াল। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট।
কি অবস্থা এবছর হবে? বাংলাদেশে উচ্চবংশীয় গরু ছাগলের প্রবর্তক সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন নানা সময় আলোচনায় ছিলেন তিনি। সোমবার মালিবাগ থেকে তাকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রাজধানীর মোহাম্মদপুরে তার এগ্রো ফার্ম থেকে একটি উচ্চবংশীয় ছাগল সহ 6টি পশু 30 লাখ টাকায় কিনতে এসে আলোচনায় আসে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের নাম। আলোচিত সেই ইমরানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ পাওয়ার পর রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলা করে সিআইডি। প্রাথমিক তদন্তে সংঘবদ্ধ অপরাধ চক্রের সহযোগিতায় চোরাচালান এবং প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে 133 কোটি টাকা পাচারের প্রমাণ মেলে। সিআইডির অতিরিক্ত ডিআইজি একরামুল হাবিব জানিয়েছেন, ইমরানের সাথে আরও বেশ কয়েকজনের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। ইমরান হোসেন উনি দেশের থেকে প্রায় 133 কোটি টাকার উপরে হবে অর্থ দেশের বাইরে পাচার করেছেন। বিদেশ থেকে আমদানির আড়ালে আমরা যেটা জানতে পেরেছি যে প্রায় 86 লক্ষ টাকা উনি দেশের বাইরে অর্থ পাচার করেছেন। আর ওনার নামে বিপুল সম্পদের আমরা প্রমাণ পেয়েছি প্রাথমিক অনুসন্ধানে। আরো অনেক তথ্য আমাদের কাছে আসছে। আমরা প্রাথমিক যে অনুসন্ধানগুলো যেগুলো পর্যালোচনা করেছি সেগুলো দেখতে পেয়েছি যে প্রায় 11 কোটি টাকার উপরে বিভিন্ন ওনার প্রতিষ্ঠানের নামে এফডিআর করে পরবর্তী পর্যায়ে এফডিআর কৃত টাকাগুলো দেশের বাইরে লন্ডার করা হয়েছে। তিনি আরো জানান, সংঘবদ্ধ এই চক্র থাইল্যান্ড, মিয়ানমার, ভুটান ও নেপাল থেকে চোরাচালানের মাধ্যমে গরু এনে দেশে বিক্রি করত। এসব টাকা পাচারের বেশ কিছু তথ্য পেয়েছে সিআইডি। আমরা প্রাথমিকভাবে বেশ কিছু লোকের 5-7 জনের সংশ্লিষ্টতার প্রমাণ পাচ্ছি, কিন্তু বিষয়গুলো যেহেতু এখন পর্যন্ত কনক্লুসিভ প্রুফ আমাদের হাতে এসে পৌঁছেনি, সেই কারণে এই বিষয়ে মন্তব্য করাটা এই মুহূর্তে সঠিক হবে না। প্রাথমিক অবস্থায় আমরা থাইল্যান্ড সহ বিভিন্ন দেশগুলোর কথা শুনছি, কিন্তু আমরা আগামীতে যখন তদন্ত হবে এই বিষয়ে সুস্পষ্ট ধারণা আপনাদেরকে দেব। তদন্ত শেষে এই চক্রের সাথে জড়িত বাকিদের নাম প্রকাশ করার কথা জানিয়েছেন সিআইডির এই কর্মকর্তা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। রমজানের তৃতীয় দিনে জমে ওঠে রাজধানীর ইফতার বাজার। রকমারি সব ইফতার সামগ্রীর মধ্যে ক্রেতারা বেছে নেন পরিবারের সদস্যদের পছন্দের খাবারগুলোই। তবে বেশিরভাগ খাবারের দাম বেশি হওয়ায় অনেকেই ফেরেন অল্প সামগ্রী নিয়ে। ব্যবসায়ীদের দাবি, নিত্যপণ্যের বাজার চড়ার কারণেই ইফতার সামগ্রীর দাম বাড়তি। ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। প্রতি বছরের মতো এবারেও রমজান উপলক্ষে বাহারি সব খাবারের পসরা সাজিয়ে বসেছেন রাজধানীর ফার্মগেট, কারণ বাজারের ব্যবসায়ীরা। তাই তো শহরের বিভিন্ন প্রান্ত থেকে রোজাদাররা ছুটে আসছেন পরিবারের পছন্দের ইফতার কিনতে। মালাই জিলাপি, শাহী হালিম, রেশমি কাবাব, চিকেন ক্রম চিজ বল, জালি কাবাব, বিফ গ্রিল চাপ, শাহী দই বড়া সহ ইফতারে নানা মুখরোচক খাবারের পসরা ছিল স্টার ইফতার বাজারে। 50-60টার উপর আইটেম থাকে, এখন অ্যাভেলেবেল সবগুলো নাই, কিছু কিছু আইটেম শেষ হয়ে গেছে আর কি। আমরা স্পেশাল একটা করি আইটেম, রমজান স্পেশাল বিফ কারি চাপ। এটা আমাদের শুধু রমজান মাসে হয়, 1 বছরের জন্যই। আমাদের প্রতি বছর চাপটা বেশি চলে, এবারকার চাপটা খুব কম চলতেছে। অন্যান্য আইটেম ওই পেঁয়াজও যেগুলো কম দামে 8 টাকা পিস, ওগুলো বেশি মানুষ ক্রয় করতেছে। তবে এত সব খাবার থাকার পরেও দাম বেশি থাকায় অসন্তোষ জানিয়েছেন অনেক ক্রেতাই। ওরে বাবা, অনেক কিছুই নিতে চাইছি, কিছুই নেওয়া যাচ্ছে না, অনেক দাম। এই যে খালি চিকেন ভেজিটেবল রোল নিলাম, আর কিছু নেওয়া যাবে না। স্টার কাবাবের মান ভালো, সেই জন্য আমরা, বাচ্চারাও পছন্দ করে, আমরাও খাইতে ভালো লাগে, সেই জন্য আমরা স্টার কাবাব থেকেই নিই। বিক্রেতারা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকায় দাম বেড়েছে কিছু পণ্যের দাম কমাতে সরকার কার্যকর ব্যবস্থা নেবে প্রত্যাশা সাধারণ মানুষের। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। কেবল প্রবল ইচ্ছা আর চেষ্টাতেই কঠিন কিছু করা সম্ভব। নিজের চেষ্টায় উড়োজাহাজ বানিয়ে তাই প্রমাণ করলেন মানিকগঞ্জের এক তরুণ। সবাইকে অবাক করে নিজেই সেটি উড়িয়েছেন আকাশে। এর মাধ্যমে দেশের প্রযুক্তি উদ্ভাবনে এক নয়া দিগন্ত দেখল দেশ। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মাজারুল হক মুহাসির। অবিশ্বাস্য হলেও সত্য, নিজের হাতে তৈরি উড়োজাহাজে চড়ছেন মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা। জেলার শিবালয় উপজেলার 60 ঘর এলাকার এই যুবক এখন টক অফ দ্য টাউন।
এই সফলতার নেপথ্যে জুলহাসের সাধনা চলে প্রায় 4 বছর। ইউটিউবে ভিডিও দেখে বইপত্র ঘেঁটে ধাপে ধাপে শিখতে থাকেন উড়োজাহাজ তৈরির খুঁটিনাটি। এমনকি প্রয়োজনীয় যন্ত্রাংশ থেকে শুরু করে নকশা তৈরি সবকিছু একাই করেছেন তিনি। দীর্ঘ প্রচেষ্টার পর নিজের হাতে তৈরি হেলিকপ্টারে পরীক্ষামূলকভাবে 25 ফুট উচ্চতায় উঠতে সক্ষম হন এই তরুণ উদ্ভাবক। যে কোনো কাজে যে কোনো একজনই আগে থাকবে, তো সেখানে আমি আগে আছি, এখানে গর্বের কোনো বিষয় না। হয়তো আমার মতো চেষ্টা অন্য কেউ করলেও পারতো, কিন্তু আমার ভাগ্যে ছিল প্রথম, তাই আমি প্রথম হয়েছি। বাংলাদেশে এই প্রথম কেউ আর কি আপনার ফ্লাই করতে পারছে, তো সেইখানে আমি আশা করি তারা একটু হলেও খুশি হবে যে বাংলাদেশের কেউ এই পর্যন্ত একটা বিমান নিজের হাতে তৈরি করে উড়াতে পারছে। এই বাহন তৈরিতে ব্যবহার হয়েছে অ্যালুমিনিয়াম, স্টেইনসেল স্টিল, পানির পাম্প মোটর, মোটরযানের মিটার ডিভাইস এবং ট্রলির চাকা। আর এসব মিলিয়ে জুলহাসের খরচ হয়েছে মাত্র 1.5 লাখ টাকা। তার এই সাফল্যে অবাক স্থানীয়রাও। এটার প্রথম উড়াল দিয়েছে, সফল উড়াল হয়েছে। এরপর আমরা গতকালকেও আলহামদুলিল্লাহ ভালো এটাকে উড়ানো হয়েছে। এটিকে যদি বাণিজ্যিকভাবে সফলকাম করা যায় তাহলে বাংলাদেশের জন্য তথা বিশ্বের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। এরই মধ্যে জুলহাসের উদ্ভাবনে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লা। সরকারিভাবে আমরা আসলে কিছু করতে পারি কিনা এই বিষয়টা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই বিষয়টা দেখা, বিমান বাহিনীর কর্মকর্তাগণ এই বিষয় নিয়ে গবেষণা করে তাদের সাথে ওনার যোগাযোগ ঘটাই দিতে পারলে যাতে এই বিষয়টা কমার্শিয়ালি উৎপাদন করা বাংলাদেশের পক্ষে সম্ভব হয়, সেই চেষ্টা আমাদের থাকবে। শুরুতে অনেকে ঠাট্টা তামাশা করলেও ধাপে ধাপে নিজের লক্ষ্য পূরণে এগিয়ে যান জুলহাস। স্বপ্ন দেখার সাহস আর অধ্যবসায় থাকলে কোনো কিছুই যে অসম্ভব নয় তাই প্রমাণ করেছেন তিনি। দেশের আকাশে দ্রুতই দেশীয় প্রযুক্তির তৈরি বিমান উড়বে, এমনটাই চাওয়া এখন জুলহাসের। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। প্রায় 2100 কোটি ডলারের মার্কিন পণ্য আমদানির উপর 10 থেকে 15% নতুন শুল্ক আরোপ করেছে চীন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনা পণ্যে বাড়তি শুল্ক আরোপের প্রতিবাদে এই ঘোষণা দিয়েছে বেইজিং। এতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য উত্তেজনা আবারও বাড়তে শুরু করেছে। ট্রাম্প সম্প্রতি চীনা পণ্যের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করেন। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় মার্কিন কৃষি ও খাদ্যপণ্যের উপর নতুন শুল্ক বসিয়েছে চীন। এর মধ্যে মুরগির মাংস, গম, ভুট্টা ও তুলার উপর 15% এবং সয়াবিন, গরুর মাংস, শূকরের মাংস, ফল, শাকসবজি, দুগ্ধজাত পণ্যের উপর 10% শুল্ক আরোপ করেছে বেইজিং। এছাড়া মার্কিন 25টি কোম্পানির বিরুদ্ধে রপ্তানি ও বিনিয়োগ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের এক পার্লামেন্ট মেম্বার। ইউক্রেনের বিরোধী দল ইউরোপিয়ান সলিডারিটি পার্টির সদস্য ওলেঙ্কি গনচারেঙ্কো বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, গত সপ্তাহে হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে জেলেনস্কির এমন আচরণ করা উচিত হয়নি। তিনি বলেন, এটি কোনো কিন্ডারগার্টেন নয়, বক্সিং রিংও নয়, এটি কোটি মানুষের জীবনের প্রশ্ন। এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার ওয়াশিংটন ডিসির ওভাল অফিসে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে ইতিবাচক আলোচনা এবং একটি ইউক্রেন যুক্তরাষ্ট্র খনিজ চুক্তির কথা থাকলেও আলোচনার এক পর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তাদের। এতে ক্ষিপ্ত হয়ে ইউক্রেনকে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দেন ট্রাম্প। পার্টেক্স খেলার খবর। অস্ট্রেলিয়াকে হেসে খেলেই হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গেল ভারত। 265 রানে জয়ের টার্গেটে নেমে বিরাট কোহলির 50-তে 11 বল বাকি থাকতে 6 উইকেটে 267 রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত। অথচ দলের 43 রানে শুভম গিল ও রোহিত শর্মার উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। কিন্তু তৃতীয় উইকেটে বিরাট কোহলি ও অক্ষয় পাটেল 91 রানের জুটি করে বিপদ সামাল দেন। জুটি ভাঙিয়ে দলের 134 রানে 45 রানে থাকা শ্রেয়াস আইয়ারের বিদায়। ক্যারিয়ারের 75তম 50 করে 84 রানের পুঁজিতে সাজঘরে ফেরেন কোহলি। তখনও ভারতের জয়ে প্রয়োজন 44 বলে 40 রান। 24 বলে 28 রান করে দলের
59 রানে পান্ডিয়া বিদায় নিল লোকেশ রাহুল আর কোনো বিপদ ঘটতে দেননি। রাহুল 42 রানে অপরাজিত থাকেন। এর আগে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে 264 রানের চ্যালেঞ্জিং স্কোর করে অল আউট হয় অস্ট্রেলিয়া। অজি অধিনায়ক স্টিভ স্মিথ দলের পক্ষে সর্বোচ্চ 43 রান করেন। এলএ ক্যারি করেন 61 রান। ভারতীয় বোলারদের মধ্যে মোহাম্মদ সামি 48 রানে 3 উইকেট তুলে নেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আর একবার। সাবেক এমপি তানভীর ইমামের গুলশানের বাসায় একদল জনতার তল্লাশি। আইন শৃঙ্খলা বাহিনী পূর্ণ উদ্যমে কাজ করলে মব জাস্টিস হবে না, বললেন উপদেষ্টা রেজানা। গণহত্যাকারী শেখ হাসিনার বিচারের পরই সংসদ নির্বাচন চায় জাতীয় নাগরিক পার্টি। ভোট পেছালে মেনে নেবে না জনগণ, মন্তব্য মির্জা আব্বাসের। ডলার সহায়তা নিয়ে ট্রাম্পের বক্তব্যে দুদেশের সম্পর্কে প্রভাব পড়েনি। ভারতের সাথে চলমান ভিসা সংকট দিল্লির তৈরি, দাবি পররাষ্ট্র উপদেষ্টার। এবং 133 কোটি টাকা পাচারের মামলায় সাদিক আগ্রহের মালিক ইমরান কারাগারে। আরো কয়েকজন রাঘবপাল জড়িত, বলছে সিআইডি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।